প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকার জন্য প্রত্যেকেই আমরা সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করব যেন আমরা সবাই ভালো থাকি। তো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় করব। দ্বিতীয় অধ্যায়ের এটি দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি এর আগে আমরা সম্পন্ন করছি। মনে আছে তোমাদের প্রথম ক্লাস? সেই প্রথম ক্লাসে আমরা যেটি শিখছি সেটি হচ্ছে রাশিটা কি, রাশি কয় ধরনের, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, দিক রাশি এবং অদিক রাশি আমরা বলি। যে সমস্ত রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই প্রয়োজন হয় সেগুলো দিক রাশি বা ভেক্টর রাশি, যেমন বল, ত্বরণ, সরণ, এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি। কিন্তু ভর, সময়, এগুলো হচ্ছে স্কেলার রাশি। ভর প্রকাশ করার জন্য, সময় প্রকাশ করার জন্য কোনো দিক রাখে না। তো ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করব কিভাবে? ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান তো আমাদের জানি, আমরা মান লিখতে হয় একটা রাশিকে প্রকাশ করার জন্য, একক লিখতে হয়। তো দিকটা লিখবো কিভাবে, দিকটা দেখাবো কিভাবে? দেখানোর জন্য আমরা দুটো পদ্ধতি ব্যবহার করি। একটা হচ্ছে রেখার সাহায্যে, আর একটি অক্ষরের সাহায্যে। ভেক্টর রাশির যোগ বিয়োগ করার সময় কিংবা গুণন করার সময় দিকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই ভেক্টর রাশির যোগ বিয়োগ বা গুণন যদি আমরা বলি, সেগুলো কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়, তখন জ্যামিতিক পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। তো জ্যামিতিক পদ্ধতি, জ্যামিতিক তথ্যগুলো, বিষয়গুলো আমরা যখন কার্যকর করতে যাব তখন কিন্তু রেখার বিষয় আছে, তাই না? জ্যামিতিক যদি প্রকাশ করতে, জ্যামিতিকভাবে কোনো কিছুকে প্রকাশ করতে হলে তো জ্যামিতিক রেখা লাগবে, কোণ লাগবে, এগুলো লাগবে না? এগুলো লাগবে। তাহলে সেই কারণে আমরা ভেক্টর রাশিকে রেখার সাহায্যে প্রকাশ করে থাকি এবং ক্যালকুলেট করার জন্য অক্ষরের সাহায্যে প্রকাশ করে থাকি আমরা হিসাব করার জন্য। রেখার সাহায্যে যখন প্রকাশ করি, আমরা দেখাইছিলাম যে একটি ভেক্টরকে আমরা রেখাকে এরকম করে দেখাবো। এই রেখাটা আঁকবো, এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু, অর্থাৎ এটা শুরু, এটা শেষ, এই পর্যন্ত আমি রেখাটা আঁকবো। রেখাটা যদি আমরা আরো বড় হতে পারি, আবার ছোট হতে পারি, সেটি ওই ভেক্টর রাশিটার মানের উপর নির্ভর করবে, কারণ এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে ভেক্টর রাশির মান। আর আমি যেদিকে ক্রিয়াশীল সেদিকে তীর চিহ্নটা দেবো। আমি একই মান আমি যদি এরকম করে দেখাই তাহলে তীর চিহ্নটা এদিকে দিব। তাহলে দুটা ভেক্টর রাশির মান একই, কিন্তু দিক দুটা ভিন্ন, সুতরাং এটা ভিন্ন ভেক্টর। দুটা কি ভিন্ন ভেক্টর। যদিও আমরা যদি বলি এটাও আমার সরণ নির্দেশ করতেছে, এটাও সরণ নির্দেশ করতেছে, কিন্তু এটা হচ্ছে একদিকে, এটা আরেকদিকে। আমি একটা বলকে কি করলাম, সোজা এদিকে কি করলাম, এদিকে গেল, আবার এদিকে করলাম, তাহলে দুটোকে একই হচ্ছে, একই দূরত্ব গেল, এদিকেও 25 মিটার গেল, এদিকেও 25 মিটার গেল, তাহলে দুটোকে একই জিনিস, দুটো একই জিনিসটা। অর্থাৎ মান একই হলো, কিন্তু দিক ভিন্ন হওয়ার কারণে এগুলো দুটা ভিন্নভাবে উপস্থাপিত আমাদের কাছে। সুতরাং আমরা এই রেখা শুরু এবং শেষ পর্যন্ত রেখাটা টানবো এবং তীর চিহ্ন দিয়ে দিকটা দেখাবো। এইটা একটা ভেক্টর হতে পারে, এইটি আরেকটা ভেক্টর হতে পারে। অক্ষরের সাহায্যে যখন প্রকাশ করব, তাহলে আমরা যখন ভিন্ন ভেক্টর বলতেছি, তাহলে দুটো ভিন্ন অক্ষর লিখবো। একই অক্ষর লিখলে তো একটাই হয়ে গেল, তাহলে দুটোকে এক। আমি যেটাকে ভেক্টর বলি পাশাপাশি, কি এটাকে আমি একই পাশাপাশি একসাথে যখন বলবো, এটাকে ভেক্টর বলতে পারবো? আমরা একটু হয়ে বলছি দুটি এক ভেক্টর নয়, তাহলে আমাকে এটা অন্য একটি অক্ষরের সাহায্যে প্রকাশ করতে হবে। এইভাবে আমরা অক্ষরের সাহায্যে প্রকাশ করি একটা ভেক্টরকে। অক্ষরটা লিখি, তার উপরে তীর চিহ্ন দিই। অক্ষরটা লিখে, যেই অক্ষরটা লিখে যাই প্রকাশ করি তা লিখে তার উপরে তীর চিহ্ন দিই। আরেকটি প্রকাশ বলছিলাম যে স্মল লেটার লিখে আমরা এরকম লিখি, স্মল লেটার নিয়ে এরকম চিহ্ন দিই। এটি হেড বা ক্যাপ চিহ্ন। যখন কোনো একটা অক্ষরের উপরে হেড চিহ্ন থাকে, সেটি এও হতে পারে, বি হতে পারে, তখন আমরা বুঝি এটি হচ্ছে ওই ভেক্টরের একক ভেক্টর। এই যে ভেক্টরটা আছে তার একক ভেক্টর, এই ভেক্টরটার একক ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরের মান হচ্ছে 1। হেড বা টুপি চিহ্ন থাকবে, যখন থাকবে এটা ক্যাপ বলি দেখি আমরা, এ ক্যাপ, বি ক্যাপ এভাবে উচ্চারণ করি আমরা। ক্যাপ যখন বলি, ক্যাপ সি এ পি, সি এ পি ক্যাপ, তাহলে এইটাও আমরা লিখতে পারি, এটাও লিখতে পারি। এটি দিয়া সরাসরি নির্দেশ করতেছি এটা হচ্ছে কি একটা
একক ভেক্টর যেটা এই ভেক্টরের একক ভেক্টর। কোনো ভেক্টরের একক ভেক্টর লেখার সময় ওই ভেক্টরটাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো আর স্মল লেটার দিয়ে আমরা তার একক ভেক্টর লিখবো। আমরা বলছিলাম একটা ভেক্টর প্রকাশ করার জন্য তার একটি একক ভেক্টর লাগবে, যেমন এটি হচ্ছে একক ভেক্টর, এই ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এটা। তাহলে এই রেখা দ্বারা আমরা যখন সরল ভেক্টরকে প্রকাশ করতেছি, একটি ভেক্টর রাশিকে প্রকাশ করতেছি, এটা কত একক হচ্ছে, এই এক একের কত একক, 1 2 3 4 5। তাহলে আমি এই ভেক্টর সমান লিখবো 5 8। অর্থাৎ এই ভেক্টরটার মান হচ্ছে 5 এবং দিক হচ্ছে স্মল একের যেদিকে সেদিকে, অর্থাৎ স্মল একেরটাই হচ্ছে ওই ভেক্টরের একক দিক রাশি, যার সাহায্যে এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করতেছি। এখন স্মল একের এটি কিন্তু সার্বজনীনভাবে এটি আমাদেরকে বোঝা খুব কঠিন হয়ে যায়, এটা আসলে কোন দিকে হচ্ছে। সেই জন্য আমরা ভেক্টর রাশির দিক প্রকাশ করার জন্য তিনটি ইউনিভার্সাল দিক আছে, সেটি হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থেকেই সেটি আছে। আমরা জানি আমাদের দিক হচ্ছে উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, কিন্তু আমরা পদার্থবিজ্ঞানে দিক বলতে বুঝি তিনটা দিক। কারণ আমাদের পদার্থবিজ্ঞানের যে সমস্ত বিষয়গুলোকে আমরা ভৌত রাশিগুলো যেগুলো প্রকাশ করি আমরা, সেগুলো প্রকাশ করার জন্য তিনটা দিক হলেই যথেষ্ট হয়, কারণ ত্রিমাত্রিক ব্যবস্থা ছাড়া আর কোনো মাত্রা অস্তিত্ব এই জগতে নাই। হয় সেটি একমাত্রিক হবে, অথবা দ্বিমাত্রিক হবে, অথবা ত্রিমাত্রিক হবে। বস্তুটা কিংবা ঘটনাটা কিংবা কোনো স্থান, কোনো অবস্থান, কোনো বল, কোনো রাশিকে, যে কোনো ভৌত রাশিকে প্রকাশ করতে পারবো আমরা ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে। ত্রিমাত্রিক ব্যবস্থা বা ত্রিমাত্রিক ব্যবস্থা মানে কি? অর্থাৎ আমরা যদি একটি রাশিকে প্রকাশ করতে চাই, তখন আমরা দেখি যে কি সেটা একটা মাত্রা আছে, অথবা দুইটা মাত্রা আছে, অথবা তিনটা মাত্রা আছে। যেমন একটি আয়তাকার বস্তু, আয়তাকার বস্তুর স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আসলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আসছে। এই হচ্ছে কি একটা আয়তাকার বস্তু, আমি আঁকার জন্য চেষ্টা করতেছি, একটু খেয়াল করে দেখো। এটি একটা আয়তাকার বস্তু, এটা একটা ইট হতে পারে, ইট হতে পারে, এটা একটা রুম হতে পারে, ঘর হতে পারে, যে রুমে আমরা এখন আছি। দেখো খেয়াল করে, ত্রিমাত্রিক বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে। ত্রিমাত্রিক বস্তুটা আসলে আমরা দ্বিমাত্রিক বোর্ডে আঁকি, তো দ্বিমাত্রিক বোর্ডে যখন আঁকি সেটাকে বোঝা খুব কঠিন। একদম প্র্যাকটিক্যালি যখন এই রুমে তুমি অবস্থান করবা তখন সহজে বুঝবা, মানে সেটাই যখন চিন্তা করবা তখন তুমি সহজে অনুধাবন করতে পারবা। আর এই কারণেই হচ্ছে কি পদার্থবিজ্ঞানের এই অংশটা আমার জন্য একটু কঠিন মনে হয়। আমি দ্বিমাত্রিক বোর্ডে দ্বিমাত্রিক আঁকতেছি, কিন্তু ত্রিমাত্রিক বিষয়টা চিন্তা করতেছি, তাহলে আমার কল্পনার জগৎটা ঠিক সেখানেই যেতে হবে। এটি একটা রুম মনে করলাম, এই রুমের এটা হচ্ছে ছাদ, এটা হচ্ছে নিচের ফ্লোর, এটা এক পাশে ওয়াল, এটা এই পাশে ওয়াল, এটা এই পাশে ওয়াল, এটা ওই পাশে ওয়াল। তোমরা কি এখানে 6টা তল দেখতে পাচ্ছ? কয়টা তল দেখতে পাচ্ছ? 6টা তল, একটা এই পাশে, একটা ওই পাশে, একটা এই পাশে, একটা এখানে, একটা উপরে, আর একটা নিচে। তাহলে এখানে যদি আমরা মনে করলাম রুমের ভিতরে একটি বৈদ্যুতিক পাখা আছে, তো বৈদ্যুতিক পাখাটা আমার এখানে সাথে সাথে এখানে আমার জ্বলন্ত অবস্থায় আছে, এরকম করে জ্বলন্ত অবস্থায় আছে পাখাটা। তাহলে এখন এই পাখাটাকে তুমি দেখার যে অবস্থান বর্ণনা করার জন্য কোথায় থেকে অবস্থান বর্ণনা করবা, কেমনে বর্ণনা করবা, এটা কোন অবস্থানে আছে, রুমের মাঝখানে আছে না এক পাশে আছে, এরকম বলতে হবে না, সুনির্দিষ্ট অবস্থান করতে হবে। তাহলে সুনির্দিষ্ট একটি কাঠামোর সাপেক্ষে বর্ণনা করতে আমরা জানি কোনো একটি অবস্থা বা অবস্থানকে প্রকাশ করার জন্য একটি কাঠামোর ব্যবস্থা লাগে, স্থায়ী কাঠামো, যাকে বলি আমরা প্রসঙ্গ কাঠামো। সেই প্রসঙ্গ কাঠামোটাই হচ্ছে এখানে আমার এই ঘরটা, এবং সেখানে একটা বিন্দুর সাপেক্ষে করব, সেটি হচ্ছে আমার এই বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে করব। তখন আমি বলবো এটি হচ্ছে সেই বিন্দুর অবস্থান, এখানে এখানে দেখাবো এই পাখাটা, সেটি কত উপরে আছে, সেটি এটুকু উপরে আছে, ফ্লোর থেকে এটুকু হাইটে আছে। তাহলে এটা এই ওয়াল থেকে কতটুকু আছে, এই ওয়াল থেকে, এই ওয়াল থেকে কতটুকু আছে এখানে। তাহলে কি তুমি এখানে তিনটা মাত্রা পেয়ে যাচ্ছ না? তিনটে দিক পেয়ে যাচ্ছ, পাচ্ছ। এটাকে আমরা বলবো এটা হচ্ছে এক্স অক্ষের দিক, এটাকে আমরা বলি ওয়াই অক্ষের দিক, এটা হচ্ছে জেড অক্ষের দিক। তাহলে এখান থেকে তুমি এইটুকু পাচ্ছ এক্স অক্ষের দিকের মান, এটুকু, এটুকু হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াই অক্ষের দিক, এটা হচ্ছে জেড অক্ষের মান, ঠিক না? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, আমরা কি এক্স ওয়াই জেড পাচ্ছি কোনটা? এটি হচ্ছে, এটা কোন দিকে, এক্স অক্ষের দিকে হচ্ছে এইটুকু, তথা এটুকু এক্স। ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে এটা, তথা আমরা যদি এখান থেকে লম্ব টানি তাহলে এটা হচ্ছে এটা ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই, এটুকু হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড অক্ষের দিকে, এই এক্স অক্ষের দিকে খেয়াল করো, বিন্দুটা এই ওয়াল থেকে, তাহলে এটা কি জেড অক্ষের দিকে, এটা জেড অক্ষের দিকে, তথা এটা আর এটা সমান্তরাল, সে কারণে এটাকে আমরা জেড বললে এটাও আমার জেড। এটা এক্স অক্ষের দিকে এটুকু,
লম্ব টানার পর পেলাম আরেকটা হচ্ছে এক্স। তাহলে তোমরা এই বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এই তিনটা অবস্থানকে কি হিসাব করতে পারবা? এই বৈদ্যুতিক পাখার নিচের অংশটা যেখানে আছে সেখানকার অবস্থানটা একটা ওয়াল থেকে, এটা ওয়াল থেকে, এই তিনটা ওয়াল থেকে, তিনটা ওয়াল থেকেই কিন্তু আমরা যদি এই রেখাগুলো টানি, এই সোজা ওই বৈদ্যুতিক পাখার নিচের একটা যদি রেখা টানি, তাহলে সেটা নিচের তলের সাথে লম্ব হবে। আবার ওই পাশের ওয়াল থেকে টানি, সেটা লম্ব হবে। এখানে টানি, সেটাও লম্ব হবে। যদি যুক্ত করি তাহলে এটা এই তলের সাথে লম্ব, আবার এটাও এখানে লম্ব, এটা এখানে লম্ব। কিন্তু আমাদেরকে এখানে বোঝা যাচ্ছে না যে এটা 90 ডিগ্রি হচ্ছে, তাই না? কারণ একটা ত্রিমাত্রিক ব্যবস্থায় তুমি যখন চিন্তা করবা, তোমার রুমের ক্ষেত্রে তোমার বৈদ্যুতিক পাখাটা যেটা, সেখান থেকে সোজা একটা রেখা টানলা, সেখান থেকে এই ওয়াল থেকে একটা রেখা টানলা, ওই একটা ওয়াল থেকে রেখা টানলা, দেখবে কি তিনটা কি আছে? পরস্পরের সাথে লম্বভাবে আছে। এই পরস্পর সাথে লম্বভাবে আছে এই জিনিসটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। এই ত্রিমাত্রিক কাঠামো ব্যবস্থায় তিনটি অক্ষ পরস্পরের সাথে লম্বভাবে থাকে। একটাকে আমরা বলি এক্স অক্ষ, আরেকটাকে বলি আমরা ওয়াই অক্ষ, আরেকটা হচ্ছে কি জেড অক্ষ। অর্থাৎ এটাকে আমরা এরকম করে দেখাতে পারি, এক্স এর দিকে দেখাতে পারি, ওয়াই দিকে দেখাতে পারি, জেড এখানে দেখাতে পারি, কোনো সমস্যা নাই। এরকম যেরকম দেখালাম এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড এভাবে দেখাতে পারি। এক্স অক্ষের দিক প্রকাশ করার জন্য কোনো একটি ঘটনা যদি আমরা, কোনো একটি রাশির মান যদি আমরা এক্স অক্ষের দিকে দেখাতে চাই, তাহলে সেটির জন্য এক্স অক্ষের দিকে একক ভেক্টর লাগবে। লাগবে না? যে দিকে দেখাবো সেদিকে একক ভেক্টর লাগবে। তো এক্স অক্ষের জন্য একটি একক ভেক্টর, আমরা এটাকে বলি আই কে, এই বই থেকে এই পর্যন্ত। অনুরূপভাবে ওয়াই অক্ষের দিকে একটি একক ভেক্টর, যেটাকে আমরা জে কে দ্বারা প্রকাশ করি। অনুরূপভাবে জেড অক্ষের দিকে একটি একক ভেক্টর, এটাকে আমরা বলি কে কে। তাহলে আমরা দিক বর্ণনা করার জন্য তিনটি একক ভেক্টর ব্যবহার করি, আই, জে এবং কে। এই তিনটি একক ভেক্টরকে বলা হয় আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। আমাদের পরীক্ষায় কিন্তু আসে আয়ত একক ভেক্টর কি, তখন আমরা বলবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের দিক এবং ওয়াই অক্ষের দিক এবং জেড অক্ষের জন্য তিনটি একক ভেক্টর কে ব্যবহার করা হয়, অর্থাৎ তিনটি একক দিক রাশিকে ব্যবহার করা হয়। এই তিনটি একক দিক রাশি যথাক্রমে আই, জে, কে, এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। আবার বলছি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যথাক্রমে তিনটি একক দিক রাশি, একটি হচ্ছে আই, আরেকটা হচ্ছে জে, আরেকটা হচ্ছে কে। উচ্চারণ করার সময় কি বলবা? আই ক্যাপ, ক্যাপ না থাকলে একক ভেক্টর হবে না। জে ক্যাপ, জে কে ক্যাপ, এইভাবে আমরা এই তিনটা একক ভেক্টর ব্যবহার করি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এই তিনটি একক দিক রাশিকে বলা হয় আয়ত একক ভেক্টর। আমরা যে কোনো ভেক্টর রাশিকে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার যে কোনো একটা ব্যবস্থা, একমাত্রিক হোক, দ্বিমাত্রিক হোক বা ত্রিমাত্রিক হোক, আমরা প্রকাশ করতে পারবো এই আই, জে, কে এর সাহায্যে। বুঝা গেছে? ধরো একটা বস্তু করা, একটা বল তুমি ঠিক করলা, সেটা এক্স অক্ষ বরাবর গেল। কোথায় গেল? এক্স অক্ষ বরাবর গেল। তাহলে এক্স অক্ষ বরাবর যদি কতটুকু গেল, কত একক গেল? এক্স অক্ষ বরাবর 6 মিটার গেল। কোন দিকে গেল? এক্স অক্ষ, এটা। তাহলে তুমি এই সরণটাকে তুমি এভাবে প্রকাশ করবা, এটি হচ্ছে এটুকু সরণ হচ্ছে, এবং এটার মান কত? এটার মান হচ্ছে 6। এটার দিক কত? কোন দিকে? এক্স অক্ষের দিকে। তাহলে তুমি লিখবা 6 আই কে, এবং তুমি এখানে সঙ্গত কারণে যে রাশিটা হবে, ভৌত রাশিটা হবে, তার একক বসবে। এইভাবে আমরা দেখো, খেয়াল করো, 6 আই কে মিটার, মিটার দ্বারা বুঝতেছি যে এটি সরণ, আর আই কে দ্বারা বোঝা যাচ্ছে এই সরণটা হচ্ছে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে, আর 6 দ্বারা বোঝা যাচ্ছে এটার মান হচ্ছে 6। তার একটা ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করব কিভাবে? তার সংখ্যামান, তার এবং দিক লাগবে, সংখ্যামান এবং দিক লাগবে। দিক প্রকাশ করার জন্য তিনটি একক দিক রাশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে আই কে, আরেকটা হচ্ছে জে কে, আরেকটা হচ্ছে কে কে। এখন ভেক্টরটা যদি এরকম হয়, এটি যে এক্স অক্ষের দিকও না, ওয়াই অক্ষের দিকও না, তাহলে কোন দিক? এটা এক্স অক্ষের দিক মনে করলাম, এটা ওয়াই অক্ষের দিক, এটি জেড অক্ষের দিক। তাহলে আমরা যদি বলি যেটা এক্স ওয়াই তলে ক্রিয়াশীল, যদি এক্স ওয়াই তলে ক্রিয়াশীল, তাহলে এটা প্রকাশ করার জন্য এখান থেকে লম্ব টানলে তুমি পাওয়া, এটি হচ্ছে এক্স অক্ষের দিকের মান, এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকের মান, এইটা হচ্ছে ওয়াই অক্ষের দিকের মান, এটা পরিমাণ ওয়াই, এটা পরিমাণ এক্স। তাহলে এটা এখান থেকে লম্ব টানলে, তাহলে এটা তো ওয়াই, এটাও ওয়াই। তাহলে ওয়াই কে দিক প্রকাশ করার জন্য আমরা তো জে কে ব্যবহার করি। তাহলে এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয়, তাহলে তুমি তাকে লিখবা এ ভেক্টর সমান হচ্ছে এক্স আই কে প্লাস ওয়াই জে কে। আমরা এটি কিভাবে লেখা হয় সেই লেখার পদ্ধতিটা আমরা শিখব।
এটা আমরা শিখবো। আপাতত শুনো, এই বিন্দু স্থানাঙ্ক যেহেতু এক্স ওয়াই, তাহলে এক্স অক্ষের দিকের মান হচ্ছে এক্স, ওয়াই অক্ষের দিকের মান হচ্ছে ওয়াই। তাহলে তুমি তাকে লিখবা এক্স আই কে প্লাস ওয়াই জে কে। এরকম যদি আমরা রাশি পাই তাহলে আমরা বুঝবো এটি হচ্ছে এটা তলে ক্রিয়াশীল। যদি সেখানে জেড থাকে তাহলে আমরা বলবো এটা তল না, ত্রিমাত্রিক ব্যবস্থা। সেখানে দ্বিমাত্রিক না, সেটা ত্রিমাত্রিক। তাহলে এখন দেখো আমরা আলোচনা করতেছিলাম যে কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটি ভেক্টর রাশিকে প্রকাশ করব কিভাবে, সেটা প্রকাশ করার জন্য আমরা তিনটি একক দিক রাশি ব্যবহার করি, যারা হচ্ছে কি, যারা হচ্ছে আই জে কে। এক্স অক্ষের দিকে হচ্ছে ধনাত্মক দিকে আই, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে জে, জেড অক্ষের ধনাত্মক দিকে কে কে ব্যবহার করব। কিন্তু যদি আমার দিকটা এমন হয় এক্স অক্ষের বিপরীত দিকে হয়, হতেই পারে, ওয়াই অক্ষের বিপরীত দিকে হতে পারে, জেড অক্ষের বিপরীত দিকে হতে পারে, তখন যথাক্রমে এগুলো ঋণাত্মক মান আসবে। বিন্দুটা যদি এক্স অক্ষের বিপরীতে হয় তাহলে সেটা হবে কি মাইনাস আই কে ওই অবস্থানের জন্য। এইভাবে আমরা আই জে কে এগুলোকে ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমি একটা ভেক্টর দেখালাম, এটি কি এটা বলেছে, আমাকে এখন দেখতে হবে যে কি এই ভেক্টরটা কোন তলে আছে। যদি এক্স অক্ষ এবং ওয়াই এক্স ওয়াই তলে থাকে তাহলে একদিকে এক্স অক্ষের মান থাকবে, ওয়াই অক্ষের দিকে একটা মান থাকবে। ঠিক তেমনি আমরা যদি ওয়াই জেড হয় তাহলে ওয়াই এবং জেড থাকবে। এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করে থাকি কোন অবস্থানে বা কিভাবে থাকে, সেটি কি একমাত্রিকে থাকে না দ্বিমাত্রিক থাকে না ত্রিমাত্রিক। তাহলে এখন আসো, এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে একটি ভেক্টর রাশিকে প্রকাশ করব রেখার সাহায্যে, একটি ভেক্টর রাশিকে প্রকাশ করব অক্ষরের সাহায্যে। তো রেখার সাহায্যে যখন প্রকাশ করব আমরা তো তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব দিকটাকে, অক্ষরের সাহায্যে যখন প্রকাশ করব সেই দিক প্রকাশ করার জন্য আমরা ত্রিমাত্রিক ব্যবস্থা নিয়ে থাকি, অর্থাৎ এক্স অক্ষের দিক, ওয়াই অক্ষের দিক, জেড অক্ষের দিক। ঘটনাটা যেদিকে হয় সেদিকে আমরা হিসাব করবো। যদি এক্স অক্ষের দিকে হয় আই কে লিখবো, আর যদি এক্স ওয়াই তলে হয় তখন আই জে কে দূরে থাকবে, আর যদি স্পেসে হয় ত্রিমাত্রিক অবস্থানে হয় তাহলে এক্স ওয়াই জেড তিনটায় থাকবে। এইভাবে আমরা যে কোনো ভেক্টর রাশিকে, আমরা যে কোনো বস্তু রাশিকে, যেটা যদি ভেক্টর রাশি হয় তাকে আমরা প্রকাশ করতে পারবো আই জে কে এই তিনটা একক দিক রাশির সাহায্যে। বুঝা গেছে? কঠিন লাগছে না? হ্যাঁ, একটু কঠিন। আমরা যে আলোচনাগুলো করতেছি ওগুলো যে একদম তো সহজ না, এগুলো আমাদেরকে একটু চিন্তা করে করে ভাবতে হবে, আরো চিন্তা করতে হবে। এই যে বললাম ত্রিমাত্রিক সিটি বুঝতে তো কষ্ট হচ্ছে, কারণ এখানে যে চিত্রটা আমি অঙ্কন করলাম সেটা দ্বিমাত্রিক বোর্ডে আঁকছি, সেখানে যে একটা বিষয় আছে, ত্রিমাত্রিক ধারণা আছে, সেটি ধারণাটা তোমার কল্পনা জগতে নিতে হবে। তোমার মস্তিষ্কে যদি সেটা তোমার না থাকে, খেয়াল না করো, তাহলে তুমি বুঝতে পারবে না। যেমন আমি বলছি যে কি এই যে একটা বক্স আঁকলাম, বক্সের মতো করে ইট বা একটা রুমের মতো করে আঁকলাম, একটা আয়তাকার ব্যবস্থা দেখালাম, সেখানে কয়টা তল আছে? আমাদের সাধারণভাবে আমরা বলি 6টা তল আছে। একটা ইট কয়টা? 6টা তল। পদার্থবিজ্ঞানের ভাষায় কিন্তু আমরা 6টা তল বলবো না, আমরা বলবো 3টা তল। দেখো খেয়াল করো কিভাবে 3টা তল হচ্ছে। আমি আবার আঁকতেছি এই জিনিসটাকে, একটু খেয়াল করো। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড। তাহলে এটা যদি হয় এক্স ওয়াই তল হয়, নিচের ফ্লোরটা এটাও তো এক্স ওয়াই তল, এক্স ওয়াই তল না? এই ফ্লোরটা নিচে, সেটাকে যদি আমি আরো উপরে যদি ফ্লোরটা আরো উঁচা করে ফেলি তাহলে সেটা তো এক্স ওয়াই তল। আরো উঁচা করি সেটা এক্স ওয়াই তল, আরো উঁচা করলে একদম সাথে নিয়ে গেলে সেটা এক্স ওয়াই তল। সেজন্য এটা আর এটা এক তল, এটা এক্স ওয়াই তল, এটাও এক্স ওয়াই তল। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো আমি যদি বলি যে কি এটা নয়, আরেকটা দেখাচ্ছি, একটা তল তো দেখালাম, আরেকটা দেখো, এইটা এবং এটা, এটা হচ্ছে এক্স জেড তল। এটা কি এক্স জেড তল, এক্স অক্ষের দিকে এবং জেড অক্ষের দিকে আছে। এটি এক্স অক্ষের দিকে আর এটা জেড অক্ষের দিকে। তাহলে এটা কি, এটা জেড অক্ষের দিকে না, এটা জেড অক্ষের দিকে, এটা এক্স অক্ষের দিকে, এটা জেড অক্ষ, এটা এক্স, তাহলে এটা হচ্ছে এক্স জেড তল। এখানে যদি তুমি এরকম যদি আরো অনেকগুলো তল দেখাও, সবগুলি হচ্ছে এক জেড তল, একদম এই পাশেরটাও এক জেড তল, তাহলে এটা এটা একই তল। এখন এবার আসো ওয়াই জেড তল। আমরা ওয়াই জেড তল কোনটা পাবো? ওয়াই জেড তল হচ্ছে, দেখো এইটা, এটা হচ্ছে ওয়াই জেড তল।
এই পাশে যেটা আছে ও পাশে ওয়াই জেড তল, এই পাশে যেটা অর্থাৎ এটা হচ্ছে এটাও ওয়াই জেড তল, মাঝখানে যদি আমরা আরেকটা নিই সেটা ওয়াই জেড তল। অর্থাৎ একটা ত্রিমাত্রিক কোনো ব্যবস্থায় যদি আমরা চিন্তা করি আমাদের তল হবে মাত্র তিনটা, একটা হবে এক্স ওয়াই অথবা ওয়াই জেড অথবা জেড এক্স তল। এই তিনটার বাইরে আর কোনো তল নাই। আমরা এখানে তিনটা তল বলবো, আমরা কখনো ছয়টা তল বলবো না। দিক কয়টা? তিনটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে তল কয়টা? তিনটা, একটা হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স। সকল কিছুই আমরা বর্ণনা করে ফেলতে পারবো এই ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে। সকল ভেক্টর রাশিকেই প্রকাশ করতে সক্ষম আমরা। এখন আমরা এই ভেক্টর রাশি সংক্রান্ত কিছু বিষয়, কতিপয় ভেক্টর, বিশেষ কিছু ভেক্টর, স্পেশাল ভেক্টর আমরা আলোচনা করব। বিশেষ কিছু ভেক্টর নিয়ে আজকের ক্লাস আলোচনা করব। প্রথম যে ভেক্টরগুলো, তাহলে আমরা কি করতেছি, আমরা কিছু বিশেষ ভেক্টর নিয়ে আজকের ক্লাসে আলোচনা শুরু করলাম। প্রথমটা হচ্ছে কি একক ভেক্টর। অনেকক্ষণ ধরে আমরা একক ভেক্টর আলোচনা করতে, তাই না? একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। যে ভেক্টরের মান 1 তাকে আমরা বলবো একক ভেক্টর। যেমন ধরো এই একটা ভেক্টর এ ভেক্টর, এটার মান হচ্ছে 1। তোমরা জানো মানকে বলি কি, আমরা মান প্রকাশ করার জন্য দুই পাশে দুটি টার্ম দিয়ে থাকি অথবা শুধু অক্ষরটা রেখে। যদি এটা 1 হয় তাহলে আমরা বলবো এটি একক ভেক্টর। তখন তাকে কিন্তু আমি আর এভাবে লিখবো না, তাকে লিখবো আমি এভাবে, এটা হচ্ছে একক ভেক্টর। এভাবেই একক ভেক্টরকে আমরা প্রকাশ করে থাকি। এখন দেখো আবার সেই উদাহরণটা দিই, যেটি অনেকক্ষণ ধরে আমরা কয়েকবার দিলাম। সেই উদাহরণটা মনে করলাম এটি হচ্ছে একটি ভেক্টর, যেটি হচ্ছে এ ভেক্টর। এই ভেক্টরকে প্রকাশ করার জন্য আমার একটি একক ভেক্টর লাগবে, যাকে আমরা একে, আমরা একটু আগে আলোচনা করতেছিলাম অনেকক্ষণ ধরে। তাহলে আদর্শ একটা অংশকে বিবেচনা করবো তো, সেই কারণে। তাহলে আমার কয়টা একক হলো? একে, একে, আরো একে, আরেকটা, আরেকটা, আরেকটা হচ্ছে। তাহলে এটা মনে হচ্ছে 1 2 3 4 5 6 6 একে। এইভাবে যে আমরা ভেক্টরকে প্রকাশ করি একক দিক রাশির সাহায্যে, তাই না? একক দিক রাশির সাহায্যে এইভাবেই আমরা প্রকাশ করে থাকি। তাহলে এটি হচ্ছে ভেক্টর, আর এই ভেক্টরের মান হচ্ছে 6। তাহলে কি আমরা এখানে লিখতে পারি একক মানে হচ্ছে এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান, যায় না? যায় তো? দেখো এটা মানে কি 6 একে ডিভাইড বাই 6, তার মানে একে হয় না? হ্যাঁ। তাহলে একক ভেক্টরের সংজ্ঞা দেব আমরা এইভাবে, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। প্রথম সংখ্যাটা হচ্ছে এটি, একটা ভেক্টর রাশিকে, একটা ভেক্টর রাশির মান যদি 1 হয় বা কোনো ভেক্টর রাশির মান যদি 1 হয় তখন তাকে আমরা বলি একক ভেক্টর। আর সেই একক ভেক্টর পাওয়া যায় কোনো ভেক্টর রাশির মান 0 নয় এমন কোনো ভেক্টর রাশির মান 0 নয় এমন কোনো ভেক্টর রাশিকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেই ভেক্টর, ওইটাই হচ্ছে ওই ভেক্টরের একক ভেক্টর। যেমন আমরা এখানে বললাম 6 একে হচ্ছে এ ভেক্টর আর তার মান হচ্ছে 6, তাহলে সেই ভেক্টর দিকে একক ভেক্টর আমরা পেতে পারি। তো এবার আসো আমরা বলি একক ভেক্টরের পর শূন্য ভেক্টর। আমরা একটা শূন্য ভেক্টরের কথা বললাম, একটু বলি শূন্য ভেক্টরটা। কোনো ভেক্টর রাশির মান যদি না থাকে, শুধু দিক আছে, এরকম হবে। ভেক্টর রাশির মান যদি কোনো ভেক্টর রাশির মান যদি 0 হয় তখন সেই ভেক্টর রাশিকে আমরা বলি শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর বলতে কি কিছু আছে? কারণ ভেক্টর রাশিতে মান এবং দিক দুটি থাকবে। শূন্য ভেক্টর বলতে কিছু আছে যেটি আমরা ক্রস গুণনের পরে পাই এবং আমরা লব্ধির পরেও পাই। অর্থাৎ যখন আমরা ডট গুণনের পর, অর্থাৎ যখন গুণন করব
দুটো ভেক্টরের সে গুণফল শূন্য হতে পারে। দুটো ভেক্টরের থেকে যখন আমরা লব্ধি বের করবো, লব্ধি একটি শূন্য হতে পারে, সেই লব্ধি ভেক্টর একটি ভেক্টর, তবে তার মান হচ্ছে শূন্য। তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা বলে থাকি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তো তাকে প্রকাশ করার জন্য বিশেষ একটা ব্যবস্থা, তাকে প্রকাশ করার জন্য আমরা জিরো লিখবো এবং তার উপরে একটি তীর চিহ্ন দেব। এবার আসো আমরা আরেকটা সংজ্ঞা করতে যাচ্ছি, সেটি হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টরটা কি? তাহলে কি ব্যাটিক ভেক্টর আছে? হ্যাঁ আছে। সঠিক ভেক্টর হচ্ছে কি মান শূন্য নয় এমন ভেক্টরকে আমরা বলি সঠিক ভেক্টর। মান শূন্য নয় এমন ভেক্টরকে আমরা বলি সঠিক ভেক্টর। এবার আসো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কোন বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য যে ভেক্টরের সাহায্য নিই আমরা, অর্থাৎ যে ভেক্টরের সাহায্যে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করা যায় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। যেমন দ্বিমাত্রিক কাঠামোর অবস্থা আমরা দেখাচ্ছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখানে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য তখন তুমি এই ভেক্টরটা নিবে। এইভাবে আমরা ওই বিন্দুটাকে নির্দেশ করতে পারি। তাহলে ওই বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য যে ভেক্টরটা নিলাম সেটি হচ্ছে অবস্থান ভেক্টর। বোঝা গেছে? কোন বিন্দুর অবস্থান প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নেওয়া হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। আচ্ছা, ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর খেয়াল করবো, ব্যাসার্ধ ভেক্টর কি? কখনো কখনো আমরা অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টরে বলে থাকি। অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর বলে থাকি। যেমন ধরো একটা বস্তু কণা এই ঘূর্ণন গতিতে গতিশীল, এই মনে করলাম এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। এখন এই যে ঘুরতেছে কোন একটা মধ্যে এখানে আছে, পরবর্তী মধ্যে এখানে আছে, অবস্থান ভিন্ন কিন্তু আমার ভেক্টর রাশিটার মান এক এবং সেটি হচ্ছে ব্যাসার্ধ। সেজন্য এই অবস্থান ভেক্টরগুলোকে আমরা বলে থাকি ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরকে কখনো কখনো ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। তো খেয়াল করবো আমরা কি কি করতেছি। আমরা একক ভেক্টর পড়লাম, শূন্য ভেক্টর পড়লাম, সঠিক ভেক্টর কাকে বলে, অবস্থান ভেক্টর এবং ব্যাসার্ধ ভেক্টর এটা বললাম। এবার আসো একক ভেক্টর বা একক দিক রাশি। আমরা আরেকটি কথা কিন্তু ইতিমধ্যে আলোচনা করছি, সেটি হচ্ছে আয়ত একক ভেক্টর। একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টর দুটো কি এক জিনিস? আয়ত একক ভেক্টর একই বিষয় না। একক ভেক্টর যে কোনো ভেক্টরের দিকেই হতে পারে, কিন্তু আয়ত একক ভেক্টর যে কোনো দিকে হতে পারে না। আয়ত একক ভেক্টর হচ্ছে আই জে কে কে এবং এরা সুনির্দিষ্ট, একটা এক্স অক্ষের দিকে যথাক্রমে, এটা ওয়াই অক্ষের দিকে, এটি জেড অক্ষের দিকে। তাহলে একক ভেক্টর যে কোনো ভেক্টর হতে পারে, এটি এ ভেক্টরের দিকে এ ভেক্টর হতে পারে, বল ভেক্টরের দিকে হতে পারে, যে কোনো ভেক্টরের দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। কিন্তু আয়ত একক ভেক্টর শুধুমাত্র এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের জন্য তিনটি রাশি ব্যবহার করা হয়। একটা হচ্ছে আই, আরেকটা জে, আরেকটা হচ্ছে কে। তিনটি চিহ্ন মাধ্যমে প্রকাশ করি। এক্স অক্ষের জন্য আই কে, ওয়াই অক্ষের জন্য জে কে, জেড অক্ষের জন্য কে কে। এই দুটার মাঝে পার্থক্য অনেক সময় আমাদের পরীক্ষায় আসে, দুটা কি এক জিনিস কিনা। তাহলে এখন আসো আমরা অবস্থান ভেক্টর করলাম, তারপর হচ্ছে কি আমরা সঠিক ভেক্টর কি জানলাম, শূন্য ভেক্টর কি জানলাম। এবার আমরা আসি সীমাবদ্ধ ভেক্টর কি। সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো ভেক্টর, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যদি আমরা কোনো ভেক্টরকে প্রকাশ করি তখন সেটি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরই একটি সীমাবদ্ধ ভেক্টর। আমরা একটা ভেক্টরকে ইচ্ছা মতো প্রকাশ করতে পারি, পাদবিন্দু ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে দেখাতে পারি। যেমন আমি যদি বলি আমার এই মুহূর্তের অবস্থানটা কোথায়, তো তুমি রুমের ওই মাথা থেকে দেখাতে পারো, ওই পাশে থেকে দেখাতে পারো, ওই কোণা থেকে দেখাতে পারো, যে কোনো একটা বিন্দু থেকে ইচ্ছা মতো তুমি দেখাতে পারো।
কিন্তু আমি তোমাকে যদি বলি যে না, তুমি শুধু এই কর্নারের বিন্দু থেকেই দেখাতে হবে, তাহলে সেটি আর ইচ্ছামত হবে না, সেটি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে আমরা পাদবিন্দু শুরুটা ইচ্ছামতো নিতে পারি, আবার আমরা ইচ্ছামতো নাও নিতে পারি। যখন ইচ্ছামতো নিতে পারবো তখন সেটি হবে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর পাদবিন্দু যদি ইচ্ছামতো, অর্থাৎ স্টার্টিং পয়েন্টে যেটা, যেখান থেকে তুমি শুরু করবা, যেখান থেকে কাউন্টিং করবা, যেখান থেকে তুমি হিসাব করবা, সেই অবস্থানটা যদি ইচ্ছামতো নির্ধারণ করা যায় তখন সেই ভেক্টরটা হবে স্বাধীন ভেক্টর। আর যদি ইচ্ছামতো না হয় তখন সেটি হবে সীমাবদ্ধ ভেক্টর। যেমন আমরা সীমাবদ্ধ ভেক্টরের উদাহরণ দেব এরকম করে, আমরা ত্রিমাত্রিক ব্যবস্থায় আমার এই মূল বিন্দু থেকেই শুরু হতে হবে। আমি দ্বিমাত্রিক দেখাচ্ছি এখানে, একমাত্রিক হলে হতে পারে এটা এক অক্ষ, তার এখানে মূল বিন্দু, এখান থেকে এখানে এই বিন্দু হতে পারে। এইভাবে আমরা একমাত্রিকের জন্য এটি, দ্বিমাত্রিকের জন্য এই বিন্দু দেখাচ্ছি। আমার কিন্তু ইচ্ছা মতো নয়, এটি মূল বিন্দু থেকেই আমার বিন্দুগুলোর অবস্থা দেখাচ্ছি। এটি দ্বিমাত্রিকের জন্য এই বিন্দু, একমাত্রিকের জন্য এই বিন্দু হতে পারে। এইটি কিন্তু শুরু হলো এখান থেকে, এটা শুরু হলো এখান থেকে। কিন্তু স্বাধীন ভেক্টরটা যে কোনো জায়গা থেকে হবে। যেমন এটা এখান থেকে না করে আমি এখান থেকে শুরু করলাম, তাহলে আমরা পি বিন্দুর অবস্থান দেখালাম কোথায়, এখানে পি বিন্দুর অবস্থান এক্স ওয়াই, আমি এখান থেকে দেখালাম, তাহলে এটি স্বাধীন ভেক্টর। তাহলে সেখানে কিন্তু আমার এক্স এর মান হচ্ছে এটা, ওয়াই এর মান হচ্ছে এটা। তো এখানে এখান থেকে দেখানো আর এখান থেকে দেখানো ডিফারেন্স আছে না? অবশ্যই ডিফারেন্স আছে। দেখো এখান থেকে দেখালে আমি দেখাতাম যে ওয়াই হচ্ছে এটা, এক্স হচ্ছে এটা। তাহলে এই অবস্থান আর এই অবস্থান আমি যদি ইচ্ছা মতো নির্ধারণ করি তাহলে তো হবে না, তাহলে এক এক সময় এক এক রকম হবে, তাই না? একটা ভেক্টর রাশিকে প্রকাশ করবা, হ্যাঁ, প্রকাশ করার সময় যদি পাদবিন্দুকে ইচ্ছা মতো নির্ধারণ করা যায়, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে যে কোনো জায়গায় এখান থেকে দেখাতে পারি, তাহলে সেটি হবে স্বাধীন ভেক্টর। আর যদি ইচ্ছা মতো না হয়, আমি তোমাকে বললাম যে ইচ্ছা মতো না, তুমি এখান থেকে দেখা যাবে, অর্থাৎ বিন্দুটাকে নির্ধারণ করে দিই। সাধারণত আমরা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুকে নির্ধারণ করে থাকি, তখন সেটি হবে স্বাধীন ভেক্টর নয়, সেটি হবে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরও এক ধরনের সীমাবদ্ধ ভেক্টর, কারণ অবস্থান ভেক্টরও প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা স্বাধীন ভেক্টর বললাম, সীমাবদ্ধ ভেক্টর কি সেটিও জেনে নিলাম। এবার আসো সদৃশ ভেক্টর। সদৃশ একই ধরনের যদি হয়, একই জাতীয় একই ধরনের ভেক্টর যাদের মান ভিন্ন হতে পারে কিন্তু দিক একই হবে, তখন তাদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। অর্থাৎ একই জাতীয় বলতে দুটো ভেক্টর রাশি আমরা প্রকাশ করতেছি বল, দুটো ভেক্টর রাশি দ্বারাই প্রকাশ করতেছি সরণ, দুটো ভেক্টর রাশি দ্বারাই প্রকাশ করতেছি বেগ, তাহলে আমরা বলবো একই জাতীয়। তবে তাদের দিক হবে একই দিকে, দিক হবে দুটো ভেক্টর রাশির দিক হবে একই দিকে। এই দুটো ভেক্টর রাশি দেখালাম, তখন তাদেরকে আমরা বলবো এ এবং বি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, এরা হচ্ছে সদৃশ ভেক্টর। বিসদৃশ যদি হয় তাহলে তখন বিপরীত দিকে হবে, তখন এ এবং বি সদৃশ না, এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তাহলে আমরা কি বলতেছি, সদৃশ ভেক্টর আর হচ্ছে বিসদৃশ ভেক্টর। দুটো বিষয় বলতেছি, যদি বিসদৃশ ভেক্টর হয় তাহলে এরকম হবে, এ এবং বি এরকম হবে, আর যদি সদৃশ ভেক্টর হয় তখন আমরা এরকম লিখব, এ এবং বি এরকম হবে, একই দিকে হবে, মান ভিন্ন হতে পারে, তখন তাদেরকে আমরা বলবো সদৃশ। আর যদি আমার দিক বিপরীত হয়, দিক বিপরীত হয়, মানও বিপরীত, মানও ভিন্ন, তখন তাদেরকে আমরা বলি বিসদৃশ ভেক্টর। দিক কিন্তু একই জাতীয় দুটি ভেক্টর, দিক একই দিকে, দিক একই দিকে, দিক একই দিকে, মানে তুমি একটা ভেক্টরকে এরকম আরেকটা ভেক্টরকে এরকম করে এ ভেক্টর এবং বি ভেক্টর বলবো, তাহলে কিন্তু এরা একই দিকে নয়। তুমি যে বলবা দুটো স্থানের দিকে গেছে, না, দিক তো আমরা সেভাবে নির্দেশ করি না, তীর চিহ্ন দিয়ে নির্দেশ করি। এবং আমরা গত প্রথম ক্লাসে বলছিলাম ওই দিক বলতে আমরা আসলে প্রকাশ করে থাকি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে তার সাহায্যে। যেমন এটি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আর এটার উৎপন্ন কোণ সমান না, এটি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এটি 0 ডিগ্রি, এটা কিন্তু একটা কোণ আছে, কিন্তু এখানে আমার দুটোই একই ডিগ্রি, অর্থাৎ একই সমান্তরালে, মানে তারা 0 ডিগ্রি আছে।
তারা হচ্ছে সদৃশ ভেক্টর। এরকম যদি হয় এই ভেক্টর এই ভেক্টর এরাও সদৃশ ভেক্টর, কারণ এই ভেক্টরটা যে কোণ উৎপন্ন করতেছে এই ভেক্টরটাও সমান কোণ উৎপন্ন করতেছে। কোণ দ্বারা কিন্তু আমরা দিকটাকে প্রকাশ করে থাকি গাণিতিকভাবে। সুতরাং এরা হচ্ছে সদৃশ ভেক্টর। কিন্তু একটা এদিকে আরেকটা হচ্ছে কি এইদিকে, তখন আমরা কিন্তু এদেরকে আর সদৃশ ভেক্টর বলবো না, কারণ এটা কোণ এক না, দিক তো এক না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা বিসদৃশ এবং সদৃশের কথা বলছিলাম। যদি দুটি ভেক্টর একই দিকে হয়, একই জাতীয় দুটি ভেক্টর, একই জাতীয় দুটি ভেক্টরের দিক একই হবে, কিন্তু মান যদি একই হয়, দিক একই হবে, মান ভিন্ন হয়, তখন তাদেরকে আমরা বলি সদৃশ ভেক্টর। একই জাতীয় দুটি ভেক্টরের দিক বিপরীতে, মানও ভিন্ন, তখন তাদেরকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। সমান ভেক্টর এবং অসমান ভেক্টর। সমান ভেক্টর, অসমান ভেক্টর। সমান ভেক্টর এবং অসমান ভেক্টর, দুটি ভেক্টর রাশি মান এবং দিক যদি সমান হয়, একই হয়, মান এবং দিক দুটোর একই, দুটো ভেক্টর রাশির মান সমান, দিক বিপরীতে, তখন তাদেরকে আমরা বলবো এরা হচ্ছে অসমান ভেক্টর। অসমান, অসমান না, এটা আসলে অসমান হলে দুটি ভেক্টরের মান অসমান, দিক বিপরীত, তখন তাদেরকে আমরা বলবো এরা হচ্ছে অসমান ভেক্টর। আর যদি বিপরীত ভেক্টর হয়, বিপরীত ভেক্টর যখন বিপরীত, সমান ভেক্টর আর একটা হচ্ছে বিপরীত ভেক্টর। সমান ভেক্টর হলে ভেক্টর দুটি কি হবে? ভেক্টর দুটি পরস্পর মান সমান, দিক একই হবে, একই দিকে। কিন্তু আমার যদি অসমান হয়, তাহলে মান অসমান, দিকও বিপরীত। আর বিপরীত ভেক্টর মানে দুটো ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের মান সমান, দিক সম্পূর্ণ বিপরীত। এই ধরনের ভেক্টরকে আমরা বলে থাকি এরা হচ্ছে কি বিপরীত ভেক্টর। কোন ধরনের ভেক্টর? বিপরীত ভেক্টর। তাহলে আজকের ক্লাসে আমরা কতটুকু আলোচনা করলাম? আমরা কিছু স্পেশাল কিছু ভেক্টর নিয়ে আলোচনা করলাম। এগুলো সব থাকবে তোমাদের জন্য, তোমরা বাড়ির কাজ হিসাবে শিখবা। এই তোমার ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করার জন্য আয়তকের ভেক্টর কি, সমান ভেক্টর কি, অসমান ভেক্টর কি, সীমাবদ্ধ ভেক্টর কি, অবস্থান ভেক্টর কি, যা কিছু করলাম এগুলো সব তোমরা মুখস্থ করবা। আমি এরপরে ক্লাসে আমি তোমাদেরকে এই সংক্রান্ত দুটো ক্লাস নিয়ে একটি বাড়ির কাজ দেব। তো আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক পড়া করতেছি আমরা। প্রাথমিক বিষয় তো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটার সঙ্গে আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা ভেক্টরকে আমরা চিহ্নিত করতেছি এবং ভেক্টরগুলোকে কিভাবে আমরা প্রকাশ করব এবং তারা কোন ধরনের ভেক্টর সেগুলো আমরা আলোচনা করতেছি। তো আগামী ক্লাসেও আমরা স্পেশাল কিছু ভেক্টর নিয়ে আলোচনা করবো। আর কারণ আজকে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদের মনে থাকবে না, এবং আমাদের এই ক্লাসগুলো আমরা আবার একটু করে রিভিউ করবো। তাহলে তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবা। যদি নিয়মিত উপস্থিত থাকো তাহলে তুমি ক্লাসগুলো ধরতে পারবা, ভালো লাগবে। আর হঠাৎ করে মাঝখান থেকে যদি তুমি ক্লাস করো তাহলে তোমার ভালো লাগবে না। অনলাইন ক্লাসে